কাকা চলো, মাছের আড়ত তো এখন বন্ধ হয়ে গেছে, আমি তো বাড়ি যাচ্ছি, ওই কাকা তো আমাদের পাশেই থাকে। কি আমার পুরো বুকটা না, মানে কি বলবো, আমার হৃৎপিণ্ড। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত দুটো ঘটনা নিয়ে। আজকের দুটো ঘটনা আমি জানি সবার খুব প্রিয়, কারণ মাছ ধরতে যাওয়ার ঘটনা, তাও আবার বর্ষাকালে। আমাকে তোমরা অনেকেই বলেছো দিদিভাই মাছ ধরার ঘটনা দাও, তবে 2 মাস 3 মাস আগে। আমি যদি ঘটনা না পাই, ঘটনাটা আমি তোমাদের কাছে তুলে ধরবো কী করে? তাহলে চলো বেশি কথা বাড়াবো না, সোজা যাবো ঘটনায়। হালি শহর থেকে ঘটনাটা আসে, উত্তর 24 পরগনার হালি শহর থেকে। হালি শহরে যে ভাই থাকে, তার জীবনের সত্য ঘটনা চোখের সামনে দেখে সে আর তার বাবা। আমাদের ভাই যেরকমভাবে ঘটনাটা শেয়ার করে, ঠিক সেরকমভাবে তোমাদের সামনে তুলে ধরছি। হালি শহর থেকে ভাইয়ের নাম হচ্ছে তপন সেনগুপ্ত। ভাই বলে, দিদি ভাই আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর পড়াশোনা করিনি, কারণ আমি জানি আমাদের পশ্চিমবঙ্গে সেরকমভাবে কোনো কাজ ভালো পাবো না। তার জন্য আমার বাবার একটা কাপড়ের দোকান আছে, বেশ জনপ্রিয়। তো সেই কাপড়ের দোকানেই আমি বাবার সাথে সাথে থাকি। আর বাবা বলেছে যে পরবর্তীকালে দোকান তো তোকেই সামলাতে হবে, তাই অন্য কারোর গোলামি খাটতে হবে না, কাপড়ের দোকানেই থাক। আর আমাদের কাপড়ের দোকানে 5টা লেবারও রয়েছে। আশা করি বুঝতে পারছো আমাদের কাপড়ের দোকানটা মোটামুটি ভালোই কিন্তু ব্যবসার দিক থেকে চলে। আমাদের ভাই বলে, দিদি ভাই আমার বাবা আর আমার মাছ ধরার বরাবর খুব শখ। হতে পারে শখটা আমার বাবার কাছ থেকে এসছে, কারণ আমার বাবা অনেক ঘটনা বলে। আমার বাবা বলে ছোটোবেলায় অনেক মাছ ধরেছে, ছোটোবেলায় বাবার অনেক অভিজ্ঞতা আছে। আজকে যেই ঘটনাটা বলবো, সেই ঘটনাটা শুনলে পারে সত্যি বলছি পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ঘটনাটা এবার শুরু করি। আমাদের ভাই বলে, দিদি ভাই প্রত্যেক বছর বর্ষার সময় আমি আর আমার বাবা আমাদের হালি শহরে অনেক বড় বড় ঝিল আছে, ঝিলে মাছ ধরতে যেতাম। শুধু আমার বাবা আমি না, আমাদের ওই আশেপাশে অনেক প্রতিবেশী রয়েছে, যারা সবাই সন্ধ্যাবেলা একত্র হয়ে আমরা মাছ ধরতে যেতাম। সেই রকমই আমার বাবা আর আমি এক সন্ধ্যায় দুজনে মাছ ধরতে যাই। আমাদের সাথে এক কাকাও যায়। সেই কাকা আমাদের বাড়ি থেকে ঠিক 3 নম্বর বাড়ি ছেড়ে 4 নম্বর বাড়িতে কাকা থাকে। কাকা বলল যে আজকে প্রথম ছিপটা আমি ফেলবো, কারণ অনেকের হাতে কিন্তু হয় এরকম যে সেই কাকা বলে রাস্তা দিয়ে যেতে যেতে যে আজকে প্রথম ছিপটা কিন্তু আমি ফেলবো, কারণ আমরা ছিপে করে মাছ ধরতাম। তো অনেকের হাতে হয় না, মাছ ধরার খুব ভালো একটা টেকনিক থাকে, দেখবে সবার হাতে কিন্তু মাছ ওঠে না। সেই রকমই ওই কাকার বেশ কিন্তু নাম ডাক আছে। আর ওই কাকাকে মাছ ধরার জন্য অন্য অন্য জায়গা দিয়ে ভাড়া করেও নিয়ে যায়, মাছও দেয় আবার টাকাও দেয়। তো কাকার অনেক কিন্তু পুরস্কার আছে মাছ ধরায়। কাকা এতটাই পারদর্শী, বেশ মেডেলও অর্জন করেছে। সেই কাকা সেদিন আমাদের সাথে বেশ ভালো। কাকা, আমি আর বাবা যাচ্ছি, আর 3 জনে 3টে ছাতা নিয়েছি, কারণ বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির সময় মাছ ধরার একটা অনুভূতি কিন্তু দারুণ। যারা মাছ ধরেছো বা ধরো বর্ষার সময়, তারা জানবে যে কতটা ভালো লাগে। আমাদের ভাই বলে, দিদি ভাই আমরা যেইখানে মাছ ধরতে যেতাম, বিশাল বড় বিল, ওইখানে না অনেক জাত সাপ আছে। শুধু ভয় ছিল জাত সাপের। তো আমাদের গায়ে একটা শেকড় থাকতো, গাছের শেকড়। ওই শেকড়টা থাকায় কোনো ভূত প্রেত সাপ এইসব জিনিস আমাদের কাছে ঘেঁষতে পারবে না। তো সেই দিনকেও আমরা সেইগুলো পরেই গেছি, আমাদের গায়ে প্রায় ওগুলো থাকতো। আর খুলে রাখলেও আমরা যখন মাছ ধরতে যেতাম তখন ওগুলোকে আবার ধারণ করতাম শরীরে। আর ওই রকমই যাই হচ্ছে ধারণ করা অবস্থায় মাছ ধরতে। বলছে বিলের পাশে যখন আমরা বসলাম, তখন ওই কাকা বলল এইখানটা বস, আমরা প্লাস্টিক যে প্যাকেটের ব্যাগগুলো হয় সেই ব্যাগ নিয়ে যাই। সেই ব্যাগগুলো আমরা ওই মাটিতে পেতে ওই ঝিলের মানে ওই বিলের পাশে আমরা ওখানটা বসি ওর উপরে। আর আমাদের সাথে ব্যাগ থাকে, ব্যাগ নিয়ে গেছি, আমাদের সাথে ব্যাগ থাকে। এইবার যাই হোক গিয়ে ওখানে আমরা বসে আছি। হঠাৎ দেখলাম ওই যে বিলের জলটা প্রচণ্ড, মানে কি বলবো,
ঢেউ খাচ্ছে, প্রচণ্ড ঢেউ খাচ্ছে। আর আমাদের ওই কাকা, যেই কাকা পুরস্কার প্রাপ্ত, সেই কাকা বলল, দেখ আমি তো একটা টোপ দিয়েছি, একটা আমার বড় মাছ লেগে গেছে, ওফ একটা বড় মাছ পেলে ওই মাছটা নিয়ে বাড়ি চলে যাব, তিনজনে বিক্রি করে টাকাটা নিয়ে নেবো। আমার বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তুই তো ফেলে দিয়েছিস, এবার আমিও ফেলি ছিপটা। তা আমার বাবার কাছে একটা ছিপ, আমার কাছে একটা ছিপ, আর ওই কাকা তো ফেলেই দিয়েছে। কাকার তো পুনরায় তখন মাছ পুড়েও গেছে, কাকা তো লাফালাফি করছে আনন্দে, জল প্রচণ্ড উত্তাল পাত্তাল হচ্ছে। এইদিকে আমার বাবা বলল, এখন যদি আমি ছিপটা ফেলি হয়তো মাছ খাবে না, কারণ জল তো ঢেউ খেয়ে গেছে, জল নড়ে গেলে পারে তো মাছ আসবে না, মাছ তো হয়তো পালিয়ে যাবে। জল যদি স্থির থাকে তাহলে নাকি মাছ বসি খায়। এইবার যাই হোক আমার বাবা বলল, ফেলেই দিই বল আমাকে। তখন আমি বললাম যে হ্যাঁ বাবা ফেলে দাও। তখন আমার বাবা একটা ভগবানের নাম নিয়ে ওই ছিপটা জলে ফেলে। বসে আছি, আমিও ফেলেছি সাথে বাবার পর বসে আছি। এবার ওই যে কাকা, সেই কাকা দেখি ওই জলের মধ্যে খেলাচ্ছে, সেই মাছকে তুলতে পারছে না, জলে মাছ একবার এইদিকে টেনে নিয়ে যাচ্ছে, মাছ ওইদিকে টেনে নিয়ে যাচ্ছে, এই করতে করতে। আর ওই সময় হলো কি, আমার বাবারও ঠিক ওই জালে মানে ছিপের মধ্যে মাছ ধরা পড়েছে। বাবা বলছে আমাকে যে বাবু তুই তোর ছিপে মাছ পড়েছে? আমি বললাম না, আমার ছিপে কোনো মাছ টাছ পড়েনি, আমি ওই মানে ছিপ লাগিয়ে বসে রয়েছি, কোনো টান লাগিনি, যে মাছগুলো তো টান লাগবে খাবে, বড়শিতে কোনো টান লাগিনি। তো বাবা তখন বলছে, বাবু তুই একটা কাজ কর, বস তোর ইয়েটা ছিপটা সাইডে রেখে তুই আমাকে ধর, কারণ জলে টানছে। মানে এমন বড় মাছ ধরা পড়েছে, রীতিমতো বর্ষায় তো পুরো পাটটা বিলের কাদায় একদম ক্যাটক্যাট করছে, শুকনো না, ভিজে গেছে। আর আমার বাবাকে মানে মাছটা টানছে, মানে এতটাই মাছের গায়ে জোর, মাছ তো এমনি জলে থাকলে মাছের গায়ে প্রচুর জোর হয়, জলে টানছে। বাবা কোনো মতে মাছটাকে আটকাতে পারছে না। তো বাবা তখন বলছে, বাবা আমারও বড় মাছ পড়েছে রে, ওই কাকাকে। তখন ওই কাকা বলছে, আরে আমারও মাছ বড় পড়েছে রে, আমাকে কেউ ধর রে। মানে তখন না, মানে কি, ওই যদি ছিপটা ধরা যায় তাহলে পরে গোটাতে সুবিধা হয়, আর নাহলে পরে কাকাকে ধরতে বলছে, এদিকে বাবাকে ধরতে বলছে। এবার আমি কাকে ধরবো? আমি তখন কাকে ধরবো? আমি তখন ওই মুহূর্তে আমার যথারীতি বাবাকেই ধরবো। বাবাকে আমি ধরেছি, বাবাকে ধরে বাবা বলছি, বাবা তুমি গোটাও। বাবা তখন ওই ছিপ গোটাচ্ছে, আর সত্যি দেখছি সাদা একটা মাছ, মানে ধপধপ করছে, অন্ধকার তো, আর ঝিঝি করে বৃষ্টি পড়ছে। আর দেখছি মাছটা না ওই জল থেকে যখন উঠছে, সাদা বড় একটা মাছ আবার ঝপাত করে জলের মধ্যে ঢুকে যাচ্ছে, এই হচ্ছে। এবার আমি বাবাকে ধরেছি, আর ওইদিকে কাকাকে দেখি, কাকা জলের মধ্যে এতটা নেমে গেছে। ভাবো, কাকা মাছ ধরতে, হ্যাঁ মাছ ধরতে অনেক সময় তোলা যায় না, জলে নামতে হয়, তা বলে এতটা, কাকা এতটা জলে ওই রাতের বেলা নেমে গেছে। তখন আমার বাবা বলছে, এই কাকাকে বলছে, তুই উঠে আয় রে, তুই কী করছিস, এত রাতে জলের মধ্যে যাস না রে, এত রাতে জলের মধ্যে যাস না। তখন ওই কাকা ওই বিলের মধ্যে নেবে, বলছে বিলে তো খুব একটা জল নেই, সামনের দিকে পেছন দিকটা অনেক গভীর। তখন ওই কাকা আমার বাবাকে বলছে, আরে ভয় পাচ্ছিস কেন রে, এত বছর ধরে মাছ ধরে মেডেলটা কি মুখ দেখাতে এনেছি? হ্যাঁ ভয় পাচ্ছিস, আমার হাত থেকে তুই আজকে ছাড়া পাবি না, তোকে আমি তুলবই। ওই মাছটাকে বলছে, আর জলের মধ্যে নেবে ওই মাছটাকে খেলাচ্ছে, মাছ কোনো দিকে এইদিকে টানছে এদিকে টানছে, এরকম হচ্ছে। তো যাই হোক কোনো রকমে বাবা ওই মাছটাকে বাবা তোলে। দেখলাম বেশ 7-8 কিলো সাইজের একটা বড় কাতলা মাছ ওঠে বিল থেকে। বাবা বলল খুব আনন্দ। বাবা তখন আমাকে বলল যে বাবু মাছটাকে নিয়ে তুই বস, মাছটাকে ভালো করে বেঁধে দিচ্ছি, বেঁধে ব্যাগে পুরে, ব্যাগের মধ্যে পুরো একদম মোটা দড়ি দিয়ে বাঁধা থাকতো, ওই ব্যাগটাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে দড়িটা ধরে বসে থাকতাম, কারণ
মাছটা যাতে মারা না যায়, মাছটা জীবিত থাকবে যতক্ষণ জীবিত থাকে, ওই জন্য আরও মাছ ধরবো বা ওই কাকার মাছ ধরা হলে যাব, তার জন্য বলতাম জলের মধ্যে ডুবিয়ে রাখতে। তো সেরকমভাবে বাবা বেঁধে ব্যাগের মধ্যে পুড়ে আমাকে দিয়ে যায়, ওরকমভাবে জলের মধ্যে আমি চুবিয়ে রেখে দিয়েছি। এইদিকে ওই কাকা দেখছি জলের মধ্যে এইদিক দৌড়াচ্ছে ওইদিকে দৌড়াচ্ছে, ওই মাছটাকে টানছে, তুলতে পারছে না। আমার বাবা তখন ওই কাকার কাছে গিয়ে বলল, তুই আস্তে আস্তে উপরে উঠে আয় বিল থেকে, শুনতে পাচ্ছিস কাকা অনেকটা চলে গেছে। ওই রাতের বেলা আমরা টর্চ দিয়ে দিয়ে কাকাকে দেখছি, আর জলের মধ্যে যে জলটা খেলছে সেটা বুঝতে পারছি। তখন আমার বাবা বলছে যে দেখ, তুই একটা মাছ ধরার চক্করে রাতের বেলা এত দূর চলে গেছিস। হ্যাঁ, বিলের মধ্যে তুই, আর বিলের মধ্যে তো সাপ রয়েছে অনেক বিষাক্ত, বাবা ওই কারণে বলছে যতই গায়ের মধ্যে যাই থাক, ওদের গায়ে পা ঠা পড়ে গেলে ওরা তো বিলের মধ্যে থাকে। এই করতে করতে তারপর সেই আমার বাবা ওই কাকাকে বলছে, আরে তুই তাড়াতাড়ি উঠে আয় না, তুই উঠে আয়, আমার তো একটা মাছ ধরা হয়ে গেছে, দেখ কত বড় মাছ ধরেছি, তোর মাছটা আরও বড়, উপর দিকে আয়, দুজনে মিলে ধরে তুই গোটা, তুই ছিপ গোটা, আমি তোকে ধরছি, আয় না, চলে আয়। এইবার ওই কাকাকে বলছে, কাকা শুনতে পারছে কিনা জানি না, আর প্রচণ্ড বৃষ্টি তখন নেমেছে, প্রচণ্ড বৃষ্টি। এবার আমার বাবা বলছে যে দূর, তুই আসবি না তো ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আমি আর মাছ তুলবো না, ঠিক আছে, মাছ ধরবো না, আমি চলে যাচ্ছি। বাবা কিন্তু চিৎকার করে করে এরকম করে বলছি যাতে কাকা শুনতে পারে, কাকা অনেকটা চলে গেছে বিলে। রীতিমতো আমি আমার বাবা ওই বিলের পাশে ওইখানে বসে আছি। কাকা তো কোনো কথা শুনছে না, আর কাকা সত্যি মেডেল পাওয়া মানুষ, কাকার একটা দম আছে, কাকার একটা সাহস আলাদা। কাকা রাতের বেলাও কাকা জলে ডুবে ডুবে মাছ ধরে। হ্যাঁ, জলে ডুবে ডুবে, মানে চ্যালেঞ্জ করে জলে ডুবে মাছ নিয়ে আসে, এরকম কাকা অনেক অভিজ্ঞ, কাকাকে নিয়ে কোনো ভয় নেই। বসে আছি, এইবার অনেকক্ষণ হলো, দেখি কাকার জলে আর কোনো রকম শব্দ হচ্ছে না। এতক্ষণ ধরে জলে মাছের সাথে লড়াই করছিল, মাছ এইদিকে ছুটছে ওইদিকে ছুটছে, এটা তো হয়, মানে ছিপ নিয়ে দৌড়ায়, মাছটা খেলছে। হ্যাঁ, খেলতে 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 হাঁপিয়ে গেলে সেই মাছটাকে টেনে তুলে দেয়। কিন্তু প্রায় অনেকক্ষণ বসে থাকার পর আর কোনো রকম শব্দ শুনতে পাচ্ছি না, যে ওই কাকারও কোনো রকম শব্দ নেই, আর মাছেরও কোনো রকম জলের ঝপাত ঝপাত করে শব্দ হচ্ছে না। তখন আমার বাবা বলছে, এই দেখ, আমি আমার ছেলেকে নিয়ে চলে গেলাম রে, অনেক রাত হলো, তখন প্রায় 2:30-3টে বাজে, তো আমি চলে গেলাম। কাকা তখন বলছে যে এই দাঁড়া রে, আমি উঠছি। এইবার বলতে বলতে দেখি আর কাকা ওই বলে আরও আধ ঘন্টা হয়ে গেছে বসে রয়েছি, কাকার কোনো নামগন্ধ নেই। তখন সেই কাকা আসছে না দেখে আমার বাবা বলছে, দৌড়, এইবার আমরা চলে যাচ্ছি। কাকা অনেকক্ষণ আগে বলেছে আমি আসছি, কাকার আসার কোনো নামগন্ধ নেই। তারপর যেটা ঘটলো সেটা আমরা কোনো দিন বিশ্বাস করিনি যে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটবে। আমরা উঠে ওখান থেকে জল থেকে ব্যাগটা তুলি, যেই ব্যাগের মধ্যে আমাদের মাছটা বাবা ধরেছিল, দেখলাম বেশ ভারী। আমার বাবা বলল, ওফ, ভালোই ওজন আছে রে বাবু। আমি বললাম, বাবা কতটা হবে? বাবা বললো 7-8 কিলো ওজনের তো কাতলা হবেই, ভালো বাজারে দাম পাবো। বলে আমি আর বাবা যখন চলে আসছি, কারণ কাকার তো অভ্যাস আছে, আর কাকা যখন শুনছে না, কতক্ষণ কাকার জন্য বসে থাকবো। কাকা বলছি পাড়ে আসতে, তাও আসছে না, বিলের মধ্যে নেমে গেছে। তখন চলে আসছি, যখন অনেকটা বিলের পাশ থেকে হেঁটে আসি, ওই কাকা তখন দেখছি পেছন দিয়ে ডাকছে। পেছন দিয়ে আমার বাবাকে বলছে, কিরে, একসাথে এলাম, একা একা চলে যাচ্ছিস? তখন আমার বাবা বলছে টর্চটা দিয়ে বলছে, কিরে, উঠেছিস? বাবা সত্যি কতক্ষণ ধরে, দেখি কত বড় মাছ পেলি রে, দেখ আমি একটা বড় কাতলা পেয়েছি, 6-7 কিলো তো হবেই, কাতলাটা কালকে বাজারে বেচবো। তখন ওই কাকা বলছে, আমি দেখ মাছ পেয়েছি, মাছটাকে পেছনে ঘুরে দেখাচ্ছে, মানে মাছটা নিয়ে পুরো পেছনে ঘুরে গেছে। আমি ওখানে আমার গা কাটা দিচ্ছে, কারণ আমি ঘটনাটা আগে থেকে জানি। ভাই বলে, দিদি ভাই, ওই কাকা যখন মাছটা নিয়ে ঘুরলো, মাছটা কি বিকট, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, পুরো টকটক করছে মাছটা লাল। আমার জীবনে ওই রকম মাছ কোনোদিন দেখিনি।
মাছ টকটকে লাল, বড় সাইজের একটা মাছ, মোটামুটি ওই কাকার এই কাপ থেকে পায়ের হাঁটু পর্যন্ত, পেছন সাইডে হাঁটু পর্যন্ত যতটা হয় অত বড় মাছটা। আর মাছের নাকি দাঁড়িয়ে আছে। আমাদের ভাই বলে, দিদি ভাই চোখগুলো পুরো মানুষের মতো। মাছটা আমি জানি না কাকা কী করতে ওই মাছ ধরেছে। ওই মাছ কী মাছ, জীবনে কোনো দিন ওরকম মাছ দেখিনি, বিকট একটা মাছ। আমার বাবা বলছে, এই তুই কী মাছ ধরেছিস? এই মাছ তো মানে বাজারে নিয়ে গেলে কেউ কিনবে না রে, কী মাছ তুলেছিস? তখন কাকা বলছে, কেন রে, এটা আট ট্যাংরা, এটা তো বড় ট্যাংরা মাছ রে। তখন আমার বাবা বলছে, বড় ট্যাংরা? আট ট্যাংরা মাছ তুই চিনিস না? তুই মাছ ধরে এত মেডেল পুরস্কার পেয়েছিস, আট ট্যাংরা মাছ, ওর দাড়ি রয়েছে, সারা বডি পুরো রক্তের মতো লাল। তখন ওই কাকা বলছে, আরে না রে, এটা খুব অল্প প্রজাতির পাওয়া যায়, এটা হচ্ছে আট ট্যাংরা বড়, এটার একটা ভালো নাম আছে। এই মাছ বাজারে নিয়ে গেলে না মানুষ লুপে খাবে। তখন আমার বাবা বলল, কি জানি বাবা, এত বড় হয়ে গেলাম, আমার বাপ ঠাকুরদাও মাছ ধরতো, বাবার সাথেও অনেক মাছ ধরেছি, বয়স হয়ে গেল, এত বয়স হয়ে গেল, কোনোদিন বাবার কালে দেখিনি এই রকম ধরনের মাছ দেখতে হয়, তোর কাছে প্রথম শুনলাম। যাই হোক বলে আমরা যে যার মতো বাড়ি চলে যাই। ভোরবেলা আমার বাবা মাছটাকে নিয়ে যায় বাজারে। মাছটাকে যখন বিক্রি করতে যায় তখন বাবা আমাদের যে মাছটা অনেক টাকা পায় বিক্রি করে। এইবার ওই কাকার কথা, মাছটা বাবা বিক্রি করতে গিয়ে যে মাছ আড়তের যারা থাকে মৎস্যজীবী তাদেরকে ঘটনাটা বলে যে ও এরকম, কারণ ওই কাকার বেশ নাম ডাক আছে, তো মেডেল টেডেল পেয়েছে, মাছ ধরার জায়গা জায়গা দিয়ে লোকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যায়, সবাই চেনে। আমার বাবা বলছে কালকে রাতের বেলা ও গেছিল মাছ ধরতে, ও তো একদম বিলের মধ্যে নেমে গিয়ে মাছ ধরে নিয়ে এসছে। আর মাছটা কি বিকট দেখতে, দেখবি না, তোদের তো এখানে বিক্রি করতে আসবে। তো সবাই তখন বলছে অপেক্ষায় রয়েছি, দেখি কখন আসে। তা আমার বাবাও আমাদের মাছটা, কাতলা মাছটা বেশ বড় বিক্রি করে আমার বাবা ওই বাজারে বসে থাকে, জানে ওই কাকা মাছটা বেচতে আসবে। বসে 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 11টা, সকাল বেলা 12টা, দুপুর 1টা, 1:30টা সময় হয়ে যাচ্ছে, সে কাকা আর মাছ নিয়ে আসে না। তখন সবাই বলছে আমার বাবাকে, কি গো মাছ নিয়ে এলো না তো, মাছটা কি ও খেয়ে নিল নাকি? তখন আমার বাবা বলছে, এত বড় একটা মাছ, একটা প্রায় 8-10 বছরের বাচ্চা ছেলের মতো বড়, সেই মাছটা ও একা একা খেতে পারবে? এটা কখনো কি সম্ভব? আর ওরকম মাছ বাবার জন্মে তো আমি কোনোদিন দেখিনি, জানি না ভাই। তখন ওই কাকার, যে কাকার কথা বলছি মাছ ধরেছে, ওই কাকার পাশেরই একটা ছেলে থাকে, ওই মাছের আড়তে কাজ করে। তখন সেই ছেলেটা বলল যে কাকা, মানে আমার বাবাকে, কাকা চলো, মাছের আড়ত তো এখন বন্ধ হয়ে গেছে, আমি তো বাড়ি যাচ্ছি, ওই কাকা তো আমাদের পাশেই থাকে, চলো তুমি আমার সাথে ওই কাকার বাড়িতে যাই। তখন আমার বাবা বলল যে ভর দুপুরে কারোর বাড়ি যাব, আচ্ছা চল। তখন সাইকেলে করে ওই ছেলেটার সাথে, যেই ছেলেটা কাকার বাড়ির পাশে থাকে, মাছের আড়তে কাজ করে, ওর সাথে আমার বাবা ওই কাকার বাড়িতে যায়। কাকার বাড়িতে গিয়ে কাকার যে বউ আছে তাকে, কাকিকে জিজ্ঞাসা করে যে ও বৌমা, কোথায় তোমার কর্তা কই? কালকে তো চমৎকার মাছ ধরে নিয়ে এসছে, ওই মাছ তো বাবার কালে চোখে দেখিনি, ওই মাছ বেচলে তোমরা কোটিপতি হয়ে যাবে, দোতলা বাড়ি করেছো, মাছ ধরে ধরে বিক্রি করে করে, এই মাছে তোমাদের 4 তলা হয়ে যাবে। মানে জাস্ট ইয়ার কি করছে বাবা বলছে। তখন ওই কাকার বউ বলছে, ও দাদা, মাছ ধরতে তো গেছে জানি, কিন্তু মাছ ধরে তো বাড়ি আসেনি, আমি তো ভাবলাম বোধহয় মাছ টাছ বিক্রি করে কোথায় মদ গাঁজা খেয়ে পড়ে আছে, কারণ ওই কাকা একটু নেশা ভাঙ করতো, যেরকম সুনাম ছিল মাছ ধরা সেরকম কুনামও ছিল নেশা করার। তখন আমার বাবা বলছে, কি বলছো বৌমা, কালকে রাতের বেলা আমরা তো একসাথেই ছিলাম, আমার ছেলে, আমি আর আমাদের ভাই, আমরা একসাথে তো মাছ ধরতে গেছিলাম, কি বলছো যে বাড়ি আসেনি? তখন বলছে, বিশ্বাস করেন দাদা ভাই, আমার স্বামী তো বাড়ি আসেনি। কি বলছেন মানে? তখন আমার বাবা বুঝতে পারে কিছু একটা গন্ডগোল তো হয়েছে।
তারপর সবাই ওই যেই ছেলেটার সাথে আমার বাবা যায় আরদে কাজ করে, ওই ছেলেটা, আমার বাবা, আমি খবর পাই, আমি, আমাদের গ্রামের অনেকে সবাই মিলে ওই বিলে যাই। ওই বিলে যে মাছ নিয়েও গেল কোথায়, বিলে যখন যাই তখন বিলে দেখছি না, বিল যেরকম বিলের জল সেরকমই রয়েছে, ফাঁকা, বৃষ্টি হয়েছে, ক্যাটকট করছে, কাদা, রাস্তাঘাট ভেজা, পুরো মাটি মাটি অবস্থা, কিন্তু কাকার কোনো পাত্তা নেই। এইবার কাকাকে খোঁজ পাড়ায় তো একদম কান্নাকাটি শুরু হয়ে গেল যে কাকাকে পাওয়া যাচ্ছে না। এবার কাকা যেই মদের থেকে যেত, মদ, চুল্লু, যা যা খেত, নেশা ভাঙ করতো, সব জায়গায় গিয়ে খোঁজ করা, সবাইকে জিজ্ঞাসা করা, সবাই বলছে যে না এরকম তো ও আসেনি, কালকে তো ও আসেনি, সবাই বলছে না ওকে তো দেখিনি। এবার কি হবে, এবার ওই কাকার বউ রীতিমতো কান্নাকাটি করছে, কাকার মাও রয়েছে, বাবা নেই, মা অনেক বয়স্ক, মাও কাঁদছে, লাস্টে কি করা যাবে। এবার কাকা তো আমাদের সাথে উঠে এসেছে, আমাদের সাথে তো এসেছে, আমরা আমাদের বাড়ি গেছি, কাকা বলল পিঠে মাছ নি, কাকা কাকার বাড়ি চলে গেছে। এবার বলছে কাকা আসেনি। এবার কি হবে সবাই, এবার আমরা যখন বাড়ি ফিরে আসি, পুরো গ্রামের পঞ্চায়েতের যারা প্রধান রয়েছে, কাকু, জেঠু, হ্যাঁ দাদু, সবাই একে একে আমাদের বাড়িতে আসছে, কারণ ওই কাকা আমাদের সাথে ছিল। লোকে ভাবছে যে ওই কাকাকে আমরা কোনো ক্ষতি করে দিয়েছি, কারণ কাকার অনেক নাম ডাক মাছ ধরার। হ্যাঁ, এইবার আমার বাবা পড়ে গেছে পুরো ফ্যাসাতে। আমার বাবা তখন বলছে যে না এই সব তো আপনারা আসছেন, আমি তো কিছু জানি না, ও তো আমাদের সাথে মাছ ধরে একসাথে চলে এসেছি, আমরা কি করে বলবো যে ও কোথায় গেছে। এইবার গ্রামের সব লোকজন এসে বলছে যে না তোমরাই জানো, তুমি তোমার ছেলে ছিলে। তখন আমাকে বলছে গ্রামের সবাই যে বাবু সত্যি করে বল, ওই কাকা তোদের সাথে কালকে ছিল। আমি যেটা সত্যি সেটা সত্যিই বলে দিই। তারপরে সেই কাকাকে প্রায় 1 সপ্তাহ পর ওই বিলের মধ্যেই পাওয়া যায় কাকা, একদম বিলের ওই কোণে রাস্তা রয়েছে, বিশাল বড় বিল তো, ওই কোণে কাকার মৃতদেহ ফুলে ফেপে 7 দিন পর পুরো একদম জলে একদম মানে পচে গেছে, ভেসে উঠেছে। এই ঘটনাটা আমার নিজের চোখের সামনে হয়েছে। আমাদের ভাই যে ঘটনা হালিশহর থেকে পাঠিয়েছে, ভাই বলে দিদি ভাই তাহলে সেই দিনকে মাছ ধরে সেই কাকা কোথায় গেছিল, কাকা যদি সেই মাছ ধরে কোনো বাড়িতে যদি না যায়, তাহলে পরে কাকা ওই মাছটা তো পাওয়া যায়নি, মাছের কোনো হদিশ পাওয়া যায়নি, তাহলে কাকা কোথায় গেছিল। আর সব থেকেও বড় কথা হচ্ছে কাকা যদি জলে ডুবেই মারা যায়, ওই ভেসে ছিল ওই বিলের মধ্যেই, তাহলে যাকে আমরা দেখেছিলাম আমাদের সাথে পেছনে আসছিল, তাহলে কি সেটা কাকা ছিল না? অনেকগুলো কোশ্চেন মার্ক হয়ে রইল ঘটনাটার মধ্যে। ভাই বলে দিদি ভাই আজও পর্যন্ত আমরা কাউকে বলে বোঝাতে পারি না, আর আজও পর্যন্ত আমরা নিজেরাও এখনো পর্যন্ত সেই রহস্যটা ভেদ করতে পারিনি যে সেই দিন তাহলে কাকা কি আমাদের পেছনে ছিল, ওটা কাকাই ছিল না অন্য কেউ ছিল, আর না কাকা জলে ডুবে গেছিল, অন্য কাকার রূপ ধরে কেউ উঠেছিল। তো দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো বলো। হালিশহর থেকে আমাদের ভাই পাঠিয়েছিল, বলছে দিদি ভাই হালিশহরের এই ঘটনাটা আমাদের গ্রামে অনেকে জানে। তারপর থেকে ওই বিলে মাছ ধরা বন্ধ হয়ে যায়, কেউ আর মাছ ধরতে যেত না। আমার বাবা আমিও আর কোনো দিন ওই বিলে মাছ ধরতে যাইনি, অন্য বিলে গেছি কিন্তু ওই বিলে আর মাছ ধরতে যেতাম না, ওই বিলটা খারাপ, সবাই বলে খারাপ। তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আরেকটি ঘটনা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করতে চাই, কারণ অনেকগুলো ঘটনা আমার কাছে এসেছে, অনেক দিন ধরে ঘটনাগুলো রয়েছে, নিয়মিতভাবে দর্শক বন্ধুরা বলছে দিদিভাই কেন ঘটনাগুলো শেয়ার করছো না, যেই ঘটনাগুলো ছোট ছোট থাকে আমি সেই ঘটনাগুলো বড় ঘটনার সাথে তোমাদের শেয়ার করি। এই ঘটনাটা শোনো, এই ঘটনাটা পূর্ণিমা আমাদের পাঠায়, পূর্ণিমা সেন বলে, আমার বাড়ি হচ্ছে বেহালা, আমার দাদা মারা যায় হচ্ছে 2010 সালে। 2010 সালে আমার দাদার কঠিন একটা রোগ হয়েছিল, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক চিকিৎসা করিয়েছি, বহু টাকা খরচা করেছি দাদার পেছনে, কিন্তু শেষমেশ দাদাকে বাঁচাতে পারিনি। আমার দাদার মৃত্যুর পর আমরা যথারীতি দাদার কাজকর্ম সব কিছু নিয়ম মাফিক ব্রাহ্মণদের কথা শুনে পুরো দাদার কাজ করি। দাদার কাজ করার পর 1 বছর পর আমার সম্বন্ধ আসে একটি, আমাকে বিয়ে দেওয়া হয়। তারপর আমি চলে যাই শ্বশুর বাড়ি।
শ্বশুরবাড়ি যাওয়ার পর প্রায় 10 মাস মতো কাটে শ্বশুরবাড়ি যাওয়ার পর। তারপর আমি আমার দাদাকে শ্বশুরবাড়িতে দেখতে পেতাম। হ্যাঁ, শুনলে হয়তো অবিশ্বাস্য লাগবে, কিন্তু একদম বাস্তব। আমার দাদাকে আমি আমার শ্বশুরবাড়িতে দেখতে পেতাম। সকালবেলা একদিন আমার শ্বশুরবাড়িতে কাজের লোক আছে, ঘর মোছে। হঠাৎ করে একটি কাজের বউ এসে আমাকে বলল যে দিদি, তোমাদের কিচেনের ওখানে দেখলাম একটা ছেলেকে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম ছেলে? কীরকম ছেলে? তোমাদের দাদাভাইকে দেখেছো? বললো না না, দাদাভাই না, ছেলেটার বয়সটা অল্প। আমি ছেলেটার মুখ দেখিনি দিদি, পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে রান্নাঘরের কাছে। আমি তখন বললাম যে চলো তো দেখি কোন ছেলে, আমাদের বাড়িতে তো এরকম কোনো ছেলে নেই যেরকম ওই দিদি বলছে, কাজের দিদি। যখন আমি গেলাম তখন দেখলাম না, কেউ নেই। আমি তখন কাজের দিদিকে বললাম দিদি, কেউ তো নেই, তুমি কাকে দেখলে? বলল বিশ্বাস করো বৌদিমণি, আমি এখানে একটা ছেলেকে দেখেছিলাম, ছেলেটা দাঁড়িয়েছিল। আমি বললাম ও ঠিক আছে। আমি তখন ভাবলাম ও হয়তো ভুলভাল বলছে, বা অনেক সময় হয় না কাজের বউরা দেখবে কাজ যখন করতে চায় না তখন ওরা অনেক রকম অজুহাত দেখায়, ওই সব কিছু ভেবেছি। তারপর আমাদের যে রান্না করে বউটি, সে একটু বেলা করে আসে। সে যখন বাড়িতে আসে প্রায় 2-3 দিন পর, ওই যে আমাদের ঘর মোছার যে বউ দেখেছে, তারপর 2-3 দিন পর ওই আমাদের রাঁধুনি যে থাকে দিদি, রাঁধুনি দিদি বলছে যে বৌদিমণি একটা কথা বলবো, অনেকদিন ধরে ভাবছি। আমি বললাম হ্যাঁ বলো। বলছে তোমাদের বাগানে একটা ছেলেকে ঘুরে বেড়াতে দেখি, ছেলেটা তোমাদের বাড়িতে এসেছে, ওপরের ঘরে থাকে। কই ছেলেটাকে কোনো সময় যখন তোমরা খেতে বসো দেখি না তো একসাথে খেতে। আমি তখন বললাম যে কোন ছেলের কথা বলছো? আমাদের ঘর মোছার দিদি বলল, তুমি বলছো, কীরকম ছেলে? ছেলেটাকে যখন দেখবে আমায় ডাকবে তো। তখন আমাকে ওই রান্নার দিদি বলল ঠিক আছে। দিন যায় এরকম করে হঠাৎ একদিন দুপুরবেলা ওই দিদি এসে ডাকছে যে ওটো ওটো ওটো, বৌদিমণি ওটো। আমি বললাম কি হয়েছে এরকম করে ডাকছো? বলছে চলো, ওই ছেলেটাকে দেখলাম ছাদের উপর রয়েছে। আমি বললাম ছাদের উপর রয়েছে? বলছে হ্যাঁ, আমি রান্না করছিলাম, করে রান্নাঘর পরিষ্কার করছি, আমার কি মন গেল, আমি না ছাদের দিকে, মানে ছাদের যে সিঁড়িটা উঠেছে নিচ থেকে, বললো আমি ওই দিকে তাকিয়েছি, দেখলাম একটা ছেলে তোমাদের সিঁড়ি দিয়ে উঠছে। আমি ওকে ফলো করে করে পেছনে কিছুটা উঠেছি, উঠে দেখলাম ও উপরে গেল। আর আমাদের 3 তলা বাড়ি, ও দোতলা পর্যন্ত ফলো করেছে, 3 তলায় গেছে, দেখেছে। আমাদের যে কাজের মাসির কথা বলছি। তখন আমি সাথে সাথে ওর সাথে ছুটে যাই ছাদের উপরে। ছুটে যখন আমি গেলাম দেখলাম ছাদের উপর কেউ নেই। আমি তখন ভাবছি যে কি ব্যাপার, একজন বললে না হয়, দুজনে বলছে। এদিকে আমাদের ঘর যে মোছামুছি করে সেই দিদিও দেখছে এরকম, মানে সেই বৌদিও দেখছে, আমাদের কাজের দিদি দেখছে, কি ব্যাপার। এবার আমি তখন আমার হাজব্যান্ডকে কথাটা জানালাম যে জানো তো কদিন ধরে আমাদের বাড়িতে এরকম হচ্ছে, আমাদের কাজের মাসি, রান্নার মাসি, এরা এই জিনিসগুলো দেখছে, বলছে। তখন আমার হাজব্যান্ড বলল ও ছাড়ো তো, ওদের সব ন্যাকামি, এসব ভুলভাল জিনিস রটাবে, কাজ করবে না, সামনে পুজো আসছে না, নালে মোটা টাকা বোনাস চাইবে, না দিলেই কাজ ছেড়ে এগুলো পাড়ায় পাড়ায় রটিয়ে বেড়াবে, ওরা তো এইসবই করে। আমি তখন বললাম জানি না বাপু, হ্যাঁ কি জানি কি করে বলবো, কার কি ব্যাপার। আমি বললাম হলো এরকম করে আস্তে 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 প্রায় লাগাতার পুজো চলে আসলো, আস্তে আস্তে লাগাতার বাড়িতে ওরকম ছেলেটাকে দেখতে পারি, কিন্তু আমি পারি না দেখতে, আমি পারি না। একদিনকে রাতের বেলা আমার সাথে হঠাৎ এরকম একটা, মানে কি বলবো, ভয়ঙ্কর ঘটনা ঘটলো। সেটা হচ্ছে ঠিক দীপাবলির সময়, বাড়িতে কেউ নেই, কাজের 2জন বউ সবসময় থাকে বাড়িতে। ওই একজন রাঁধুনি রান্না করে, সে করে চলে যায়, একবেলা আসে, দুবেলা রান্না করে দেয়। আর যারা 2জন পার্মানেন্ট থাকে তারা টুকটাক বিকালবেলা কিছু করার হলে তারা রান্না করে। এইবার ঘটনাটা ঘটলো সেদিনকে কাজের যে বউ দুটো, ওদেরকে পাঠিয়েছি আমি দীপাবলির কিছু বাজার আনতে। আর আমার হাজব্যান্ড গেছে পাশে এক বন্ধুর বাড়িতে, বন্ধুর বউ, বন্ধুর বাচ্চা, বন্ধু ওরা আসবে, ওদেরকে নেবার জন্য পাশে গেছে, মানে রাস্তার মোড়ে দাঁড়াবে। ওরা আমাদের বাড়ি দীপাবলির মানে সেই সন্ধ্যায় প্রথম আসছে। আমি সেদিন বাড়িতে বসে বসে প্রদীপ এসব গোছাচ্ছি। এইবার হট করে আমি সিঁড়িতে বসে প্রদীপগুলোকে সাজাচ্ছি, প্রদীপ দেব।
দেখছি আমার যে ডাইনিং স্পেসটা রয়েছে, আমি উপর থেকে দেখছি সিঁড়ি দিয়ে বসে নিচে একটা ছেলে ঘুরছে। আমি দেখে আমার না সারা শরীর অবশ হয়ে গেছে। ঘরের মধ্যে একটা ছেলে, মানে কেউ নেই, একটা বাজে ব্যাপার, একটা ছেলে আর আমি ঘরে, কে ছেলেটা? আমি না মানে ওইখানে চুপ করে জড় পদার্থ হয়ে গেছি, বসে আছি, মানে আমার ভয়তে না পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। আমি চুপ করে ছেলেটাকে দেখছি। ছেলেটা কিন্তু ওপরে এদিক ওদিক কিছু দেখছে না, ছেলেটা না ঘুরছে। ওই আমাদের ডাইনিং স্পেসটা তো অনেক বড়, ও ঘুরছে। আমি ছেলেটাকে লক্ষ্য করছি, ছেলেটা কে? তখন আমি দেখছি ছেলেটার দিকে তাকিয়ে রয়েছি, হঠাৎ ছেলেটা 2-3 সেকেন্ড পর দেখলাম ভ্যানিশ হয়ে গেল। আমি তখন বলছি, হে ভগবান, আমি কি দেখছি, আমার সাথে কি হচ্ছে, এটা কে? আর ভ্যানিশই বা হয়ে যাবে কেন? যদি কোনো মানুষ থাকে ভ্যানিশ হবে কেন? যাই হোক, আমি ঠাকুরের নাম নিচ্ছি, নিয়ে যখন আমার মানে বেল বাজছে, গেটে নক করছে, মানে আমার হাজব্যান্ড এসছে, আমি উঠে যাব সিঁড়ি দিয়ে, সবে উঠবো দেখি আমার পেছনে ছেলেটা বসে আছে। আমি সাথে সাথে না, আমি সেদিন সিঁড়ি দিয়ে পড়ে মারাই যেতাম, মানে আমার হার্ট ফেল করে, মানে ওরকম অবস্থায় যে কোনো মানুষের হবে। আমি সাথে সাথে ছেলেটাকে যখন দেখি, আমার পুরো বুকটা না মানে কি বলবো, আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, আমার আর ফুসফুসি চলছে না। তখন আমি ছেলেটাকে দেখি যে মাথাটা এরকম করে নিচু করে বসে রয়েছে। তখন আমি বলছি, এই তুমি কে গো ভাই? হ্যাঁ, এরকম প্রত্যেক দিন দেখা দাও, আজকে তোমাকে আমি দেখলাম, কে তুমি? ওর মুখ আমি তো দেখিনি, এতক্ষণ ওর ডাইনিংয়ে ঘুরছিল, আমি ওর মুখ দেখতে পারিনি। তখন ও মাথাটা এরকম রেখে, মাথাটা যখন তোলে এরকম করে, তখন দেখি আমার ভাই। আমি তো দেখে অঝরে কাঁদছি। আমি বলছি, ভাই তুই তো মারা গেছিস ভাই, তুই কি করে এলি? ও আর কোনো কথা আমাকে বললো না। সাথে সাথে এদিকে তো তোমাদের দাদা ভাই এসে বেল বাজাচ্ছেই, সাথে সাথে ভ্যানিশ। আমি আমার ভাইকে সেই লাস্ট আর ফার্স্ট একবারই দেখেছি। আমি জানি না আমার ভাই কেন এসেছিলো, কেন মৃত্যুর পরে ও আমাদের কাজের বাড়ির মাসিকে দেখা দিচ্ছিল, রান্নার মাসিকে দেখা দিচ্ছিল, আমাকে ও লাস্ট আর ফার্স্ট ওই একবারই আমি ওকে দেখলাম। তারপর থেকে অনেক একা থাকতাম, যখন কাজের বউদের বলতাম তোমরা দেখলে বলবে, হ্যাঁ, কিন্তু ওর পর থেকে কেউ আমাকে এসে আর কমপ্লেন করেনি যে একটা ছেলেকে দেখলাম মানে বেলকুনিতে ঘুরছে, ছাদে ঘুরছে, কি ঘরে ঘুরছে, কাউকে আর কেউ বলেনি। আমিও অনেকবার দেখার চেষ্টা করেছি, আমিও আর দেখতে পাইনি। দর্শক বন্ধুরা, দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আজকে আসবো, স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো। অবশ্যই সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।